কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আনঅফিশিয়াল ফোনের যুগ সম্ভবত শেষ হতে চলেছে, এটাই বাস্তব। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে অফিশিয়াল ফোন কেনার জন্য। বাই দ্য ওয়ে, অফিশিয়াল মার্কেটে কিন্তু রিয়েলমির আরেকটা ফোন এসে হাজির, আর সেটা হচ্ছে রিয়েলমি C85 Pro। এবং এই ফোনটা রিয়েলমি বলতেছে যে অন্যান্য সি সিরিজের ফোনের চাইতে অনেক অনেক বেটার, অনেক অনেক ফার্নিশড এবং স্পেক আর অন্যান্য ফিচার মিলিয়ে এইটা নাকি দুর্দান্ত একটা প্যাকেজ। সো আমাদের দায়িত্ব হচ্ছে, কোম্পানি তো বিভিন্ন রকম কথাবার্তা বলে, আসলে কতটুকু সত্য সেটা যাচাই করা। সো আমরা চলে এসেছি রিয়েলমি C85 এই ফোনটার ফুল রিভিউতে, জানাবো এর খুঁটিনাটি সব কিছু। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল তাই না টুই না পাস। বাই দ্য ওয়ে, এই ফোনটা আমরা বেশ কয়েকদিন ধরেই ব্যবহার করতেছি। আমাদের অভিজ্ঞতা সঞ্চার করার জন্য কিন্তু আমরা কক্সবাজার পর্যন্ত গিয়েছিলাম এটারে এক্সট্রিম লেভেলের যন্ত্রণা দেওয়ার জন্য, যে কতটুকু চাপ সহ্য করতে পারে। সো আমাদের সেই অভিজ্ঞতা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, বাট তার আগে একটু জানিয়ে রাখি, রিয়েলমি সি সিরিজের ফোনগুলো নর্মালি যেমনটা হয়ে থাকে আর কি, এটা কিন্তু তার চাইতে একটু আলাদা, কারণ এর নামে শেষে আবার প্রো আমরা দেখতে পাচ্ছি। কতটুকু প্রো সেটাই আসলে যাচাই করার পালা। প্রথমে এইটার ডিজাইন নিয়ে শুরু করতে চাই। এই ফোনের ডিজাইন কিন্তু যথেষ্ট সলিড মনে হয়েছে আমাদের কাছে, কিছুটা বক্স শেপের। অবশ্য এজগুলো তারা বেশ দারুণভাবে ফাইন টিউন করেছে, এর ফলে হাতে ধরে রেখে খুব একটা যন্ত্রণা আপনি ফিল করবেন না, স্পেশালি যখন কাভার ছাড়া আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, ডিজাইন সিগনেচারে না সেই রিয়েলমি সি সিরিজের সোয়া আমরা দেখতে পাচ্ছি, এখানেও তার কোনো ব্যতিক্রম তারা রাখে নাই। মানে সি সিরিজে তারা একটা বিশেষ ডিজাইন সিগনেচার আসলে নিজেরাই স্টাবলিশ করতে যাচ্ছে। মোট দুইটা কালার ভেরিয়েন্টে এই ফোনটা পাওয়া যাবে, পিকক গ্রিন এবং আমাদেরটা নাম হচ্ছে প্যারট পার্পল। আজকাল এরকম টেক্সচার দেওয়া ফোন আমরা অনেক দেখতে পাচ্ছি, রিয়েলমিও এবার দিয়েছে, এবং ভাই জিনিসটা দেখতে আসলে সুন্দরই লাগে। ক্যামেরা বাম্পে একটা পালস লাইটও রয়েছে, যেটা আপনি কাস্টমাইজও করতে পারবেন, দেখতে সলিড আর হাতে ধরলে একটা প্রিমিয়াম ফিল সত্যিই দেয় এই ফোনটায়। হ্যাঁ, এটা তো প্লাস্টিক ম্যাটেরিয়াল দেখেই আপনারা বুঝতে পেরেছেন, এর ফ্রেমেও প্লাস্টিক, ব্যাক পার্টও প্লাস্টিকের, তবে হাতে ধরলে না বেশ বোল্ড একটা ফিল আপনি পাবেন। এটা থিকনেস 8.1 মিলিমিটারের মতো, আর আমরা ওয়েট পেয়েছি 209 গ্রামের মতো। হ্যাঁ, একটু বাল্কি ফিল আপনাকে দেবে, বিশেষ করে ফোনটা কিন্তু যথেষ্ট চওড়া, মানে এক হাতে অপারেট করতে গেলে একটু প্যারা খেতে পারেন। আইপি রেটিং নিয়ে আজকাল অনেক ফোনই বিভিন্ন রকম কারসাজি করে, রিয়েলমিও করেছে, এবং এই ফোনে রয়েছে IP69 রেটিং। এইটা কখনো কখনো কাজে লাগতে পারে। আমরা অবশ্যই এটার এক্সট্রিম টেস্ট করার জন্য সেই কক্সবাজার পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। ভাই, একটা সাম্পান নৌকা ভাড়া করে আমরা গভীর সমুদ্রেও পৌঁছে গিয়েছিলাম, পানির কেমন চাপ নিতে পারে এই ফোনটা, এবং সেটা দেখার জন্য আমরা একদম সমুদ্রের যে স্রোতের মধ্যে ফোনটা ফেলে দিয়েছিলাম, এবং সত্যি ফোনটা সার্ভাইভ করতে পেরেছে নোনা পানিতে, যেটা আসলে করার কথা ছিল না। বাট মনে হচ্ছে এটা সিলিং বেশ ভালোভাবে করেছে রিয়েলমি। এটা কোনো কোনো ক্ষেত্রে কারোর জন্য বেশ কাজে আসতে পারে। রিয়েলমি বলছে এই ফোনটা হেভি ওয়াটার জেট, ডাস্ট, এমনকি মাইনর শক থেকেও কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে। তবে ভাই, এই ফোন কোম্পানিগুলো যাই বলুক না কেন, দয়া করে আপনার কষ্টের টাকার এই ফোনটা পানিতে জমাবেন না। হ্যাঁ, এটা আমার পরামর্শ। পাশাপাশি এইটার ইচ্ছা করে আছাড় টাছাড় মারার দরকার নাই। অ্যাক্সিডেন্টালি যদি হাত থেকে পড়ে টড়ে যায়, হয়তো ফোনটা বেঁচে যাবে আর কি। একটু শক্ত থাকা ভালো, মাঝে মাঝে কাজে আসে। এই প্রথমবারের মতো রিয়েলমি সি সিরিজের কোনো একটা ফোনে আমরা পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মানে এখনো পর্যন্ত তো আমরা অনেক রিয়েলমি সি সিরিজের ফোনের রিভিউ করলাম, আপনাদেরকে জানালাম, অ্যামোলেড ডিসপ্লে এবারই প্রথম। মানে আমরা প্রচুর সমালোচনা করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের 25,000 টাকার রেঞ্জের ফোনেও আমরা দেখেছি যে IPS HD+ ডিসপ্লে দিত। অ্যাপ্রিসিয়েট করি জিনিসটা। এবং এটা কি আমাদের কথা শুনে করলো নাকি এমনিতে করলো ঠিক জানি না। বাই দ্য ওয়ে, ডিসপ্লেটা কিন্তু আসলে সুন্দর। 6.8 ইঞ্চি সাইজের অ্যামোলেড এই প্যানেলে রয়েছে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। রিয়েলমি দাবি করছে যে এতে কালার রিমোট 100% DCI P3 সাপোর্ট করে। হ্যাঁ, আমরা ব্যাপারটা খেয়াল করেছি, এটা যথেষ্ট পাঞ্চি, যথেষ্ট কন্ট্রাস্টি, বেশ ভাইব্রেন্ট, আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 4000 নিটস, যেটা ডিরেক্ট সানলাইটে আপনাকে ক্লিয়ার ভিজিবিলিটি দেবে। আমরাও টেস্ট করে দেখেছি, ব্যাপারটা আসলে সেরকমই মনে হলো আমাদের কাছে। কোনো কালার শিফটিং ইস্যু আমরা পাই নাই, কালার ব্রিডিংও খুব একটা চোখে পড়ে নাই অ্যামোলেড ডিসপ্লে। ওভারঅল এই ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু চমৎকার। যদি আপনি সি সিরিজের সমস্ত ফোনগুলো এক জায়গায় করেন, বেস্ট ডিসপ্লে রিয়েলমি C85 Pro। ভাই, সত্যি কথা হচ্ছে যে এই 20 বা 22 হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে অফিসিয়াল যত ফোন আছে আমাদের দেশে, আমরা সবসময় সমালোচনা করি যে IPS ডিসপ্লে দেয়, HD+ রেজলিউশন দেয়। এর থেকে যে কোম্পানিগুলো বের হয়ে আসতেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটা। বিশেষ করে রিয়েলমির সি সিরিজের ফোনগুলোতে এত ভালো ডিসপ্লের আগে আমরা দেখি নাই। অন্যান্য কোম্পানি ভালো ভালো ডিসপ্লে প্রোভাইড করে, বাট রিয়েলমি অনেক পিছিয়ে ছিল। এখানে এসে বলবো যে একটা বোল্ড মুভমেন্ট কিন্তু রিয়েলমি নিয়েছে এখানে। আশা করবো যে এটা যেন তারা রাখে আর কি, পরের ফোনে যেন আবার সেই আগের জায়গায় ফিরে না যায়। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু ওয়াইড ভাইন A1 সাপোর্টও রয়েছে। এর ফলে নেটফ্লিক্সে হাই কোয়ালিটিতে মুভি দেখা যাবে, আর ইউটিউবে কন্টেন্ট দেখা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর জন্য এই ডিসপ্লেটা আই থিঙ্ক মোর দ্যান এনাফ। চিপসেট নিয়ে অনেক কথা আমাদের বলার আছে ভাই, কারণ একটা ফোনের
এই জিনিসটাই কিন্তু আসল। 20 থেকে 22 হাজার টাকা প্রাইস সেগমেন্টের যত ফোন রিলিজ হয়েছে বাংলাদেশে মোটামুটি সবই আমাদের কাছে আসছে। হ্যাঁ, আমাদের কাছে সব ডেটাও আছে, সব দেখাবো আপনাদের। আচ্ছা, বলেই দিই, এখানে তারা স্ন্যাপড্রাগনের 685 এই চিপসেটটা ব্যবহার করেছে। আজকাল আমরা অনেক ফোনে দেখতে পাচ্ছি অফিসিয়াল 685 ব্যবহার করা। না, এইটা খারাপ প্রসেসর আমি এটা বলতেছি না, ভালো প্রসেসর। স্ন্যাপড্রাগনের এন্ট্রি লেভেলের একটা চিপসেট, 6 ন্যানোমিটার আর্কিটেকচারের, এবং ব্যাটারি কনজামশন, পারফরমেন্স, স্টেবিলিটি যথেষ্ট ভালো। বাট প্রবলেম হচ্ছে যে ভাই, সময় তো অনেক চেঞ্জ হয়েছে, তাই না? 2025-এর শেষ প্রান্তে আমরা চলে আসছি, 26 শুরু হবে করতেছে। এত পুরাতন চিপসেট কেন আমাদের ব্যবহার করতে হবে আসলে? আই থিঙ্ক এর চাইতে যদি তারা G200ও দিত মিডিয়াটেকের, আমি মনে হয় বেশি খুশি হতাম। তবে একটা সত্যি কথা বলি, এখানে আমরা তো বিভিন্ন ফোন নিয়ে কাজ করি, আমাদের তো একটা এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গিয়েছে, আপনারা সবাই সেটা জানেন। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই 4G ফোনগুলোর মধ্যে একটা কোম্পানির চিপসেট, যেটা নাম শুনলে হয়তো আপনাদের পছন্দ হবে না, সেটা হচ্ছে ইউনিএসওসি। ইউনিএসওসির T7300 এই চিপসেটটা যদি তারা এখানে ব্যবহার করতো না ভাই, এই ফোনটার পারফরমেন্স মানে ডাবল হতো অ্যাটলিস্ট। রিসেন্টলি আরও একটা অফিসিয়াল ফোনে কিন্তু এই চিপসেটটা আমরা দেখেছি, আমরা টেস্টও করেছি। 6,68,000 AnTuTu স্কোর আসছে, চিন্তা করে দেখছেন। এবং আমি বলে দিয়েছি ভাই, ব্রেকডাউন করে দেখিয়েছি ওই ফোনের যে চিপসেটের যে সমস্ত কোরগুলা, ক্লাস্টারগুলো সব অ্যানালাইসিস করে দেখিয়েছি যে ওইটা এই মুহূর্তে 4Gর মধ্যে সবচাইতে পাওয়ারফুল চিপসেট, নট 685। আচ্ছা, তো চিপসেটটা নিয়ে আমরা সমালোচনা করতেছি, কোনটা দিলে আসলে ভালো হতো? Dimensity 6300ও যদি দিত, সেটাও একটা ভালো ডিল। একটা 5G ফোন ছিল, 5G অলরেডি আমাদের দেশে চালু হয়ে গেছে। অথবা স্ন্যাপড্রাগন চিপসেটের পপুলারিটি সব থেকে বেশি, আমরা জানি সেটা। সেক্ষেত্রে 695 দিলে কিন্তু জোস একটা ডিল হতো। আমাদের AnTuTu রেজাল্টটা দেখেন, আপনারা নিজেরাই আন্দাজ করতে পারবেন। আমরা স্কোর পেয়েছি 4,30,167 AnTuTuতে, গিগবেঞ্চে সিঙ্গেল করে 466 আর মাল্টি করে 1,396। দেখেন, 20 থেকে 21,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে যতগুলো ফোনের রিসেন্টলি আমরা রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র এই চার্টে আপনারা পেয়ে যাবেন। এখানে হ্যাঁ, Realme C85 Pro ফোনটা ওপরের দিকে রয়েছে, কিন্তু মিডিয়াটেকের G100 অথবা ইউনিএসওসি T7300 এই চিপসেটের ফোনগুলো কিন্তু একদম প্রথম সারিতে রয়েছে। এবং এই সিমিলার চিপসেটের কি পরিমাণে ফোনের রিভিউ যে আমরা করেছি রিসেন্টলি, দেখেন এই চার্টে অনেকগুলা। হ্যাঁ, এইখানে আমি বলবো যে ওপরের দিকে আছে। ইনফ্যাক্ট 4 লাখ পার করা মাত্র 3টা ফোন আছে এই সিমিলার চিপসেটের। আর যদি রিয়েলমির সি সিরিজের সমস্ত ফোনগুলোর একটা তুলনামূলক চিত্র আপনাদের দেখাতে চাই, খেয়াল করে দেখেন, এইটা কিন্তু 1 নম্বরে চলে গেছে। ইনফ্যাক্ট সি সিরিজের কোনো ফোনের AnTuTu স্কোর 4 লাখ কোনোদিনও পার করতে পারে নাই, এই একটা ফোনই পেরেছে। সব কথা শেষ কথা হচ্ছে যে ভাই, হ্যাঁ এটা ভালো চিপসেট, বাট আর একটু ভালো হতে পারতো আর কি। ভাই ওএস কি দিছে দেখেন, মানে Realme UI 6.0 ঠিক আছে, Android 15 আউট অফ দ্য বক্স সেটাও ঠিক আছে, কিন্তু আইফোনের এই গ্লাস ইফেক্টকে রিয়েলমিও টুকলি করছে আর কি। এই নিয়ে আমরা মোট 4টা কোম্পানি দেখলাম যারা আইফোনের ওই গ্লাস ইফেক্টটারে একদম ডিরেক্ট মেরে দিছে ভাই। এই জিনিসটা আমাদের ভালো লাগে না আসলে। মানে প্রত্যেকের তো একটা স্বকীয়তা বলতে একটা ব্যাপার থাকে, হ্যাঁ, একটা ইউনিকনেসের ব্যাপার থাকে। মানে আইফোন কিছু একটা করলেই দেখবেন যে সবাই ওর পিছে লেগে গেছে। এনিওয়ে, ইন্টারফেসটা স্মুথ, অ্যানিমেশন যথেষ্ট কুইক মনে হয়েছে আমাদের কাছে, আর ইউআইটা যথেষ্ট মিনিমালিস্টিক। আর রিয়েলমি সি সিরিজের ফোনের ইউআইতে কিন্তু সফটওয়্যার রিলেটেড অনেক লিমিটেশন থাকে, যেমন কাস্টমাইজেশনের সুযোগ কম থাকে, অনেক অপশন কিন্তু মিসিং থাকে। এখানে মোটামুটি সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। অলরাইট, এবার পারফরমেন্সের পালা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই যে স্পেক টু স্পেক এতক্ষণ আমরা আলাপ করলাম, পারফরমেন্স কেমন পেয়েছি সেটাই আসল কথা। আমাদের কাছে না এটার পারফরমেন্স বেশ স্টেবল লেগেছে। স্ন্যাপড্রাগন 685 ডেইলি ইউসেজে একদম স্মুথ চলে, এটা সবাই জানে। অ্যাপ ওপেনিং ক্লোজিং বেশ স্মুথ ছিল। মাল্টিটাস্কিং এর সময় র্যাম ম্যানেজমেন্ট আমাদের কাছে যথেষ্ট এফিসিয়েন্টই মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ডে 5টা থেকে 6টার বেশি অ্যাপ থাকলে তখন আমরা হালকা স্ট্যাটার পেয়েছি। আর একটা পজিটিভ ব্যাপার হচ্ছে খুব বেশি হিটিং ইস্যু কিন্তু আমরা পাইনি এই ফোনে, মানে অ্যাটলিস্ট ওয়ারিড হওয়ার মতো হিটিং আমরা এর কাছ থেকে পাই নাই। কয়েকটা সেশন গেমিং এর পরে ভালোই হিট জেনারেট করে, আবার ওইটা বেশ দ্রুত ঠান্ডাও হয়ে যায়। তবে অ্যাপ ওপেনিং টাইমটা আর একটু দ্রুত হতে পারতো। আরেকটা জিনিস খেয়াল করলাম, অ্যাপ সুইচিং এর সময় কিন্তু বেশ ভালোই মাইক্রো ল্যাগ দেখা যায়। এটা আবার সব সময় না। আমরা বেশ কিছু পপুলার গেম ট্রাই করেছি এই ফোনে, যেমন কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, যা করি আর কি নর্মালি আমরা। অধিকাংশ গেমে কিন্তু মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে স্মুথ প্লে করা যাচ্ছে। তবে ঝামেলা হচ্ছে যে ভাই, কল অফ ডিউটি এবং পাবজিতে গ্রাফিক্স কিন্তু অনেক কম্প্রোমাইজ করে খেলতে হবে, আর অ্যাকশন সিকোয়েন্সগুলোতে কিন্তু ভালোই ফ্রেমড আপ করে, বিশেষ করে লম্বা সময় গেমিংয়ের পরে। ওভারঅল ক্যাজুয়াল থেকে মডারেট গেমারদের জন্য এইটা আমাদের কাছে মোটামুটি চলনসই মনে হয়েছে। তবে খুব বেশি কিছু এর কাছ থেকে আশা করা যাবে না। বাট আপনি যদি শখের গেমার হন, মাঝে মাঝে টুকটাক গেমিং টেমিং করেন আর কি, খুব বেশি সিরিয়াস গেমার না আপনি, আর 2D টাইপের গেমগুলো আপনার বেশি পছন্দ, তাহলে ভাই এই ফোনটা আপনার জন্য ঠিক আছে। বাট শুধুমাত্র গেমিংয়ের জন্য যদি এই ফোনটা নিতে চান, তাহলে না নেওয়াই ভালো হবে মনে হয়। রিয়ারের 50 মেগাপিক্সেলের AI মেইন সেন্সর, রিয়েলমি এটার নাম দিয়েছে, সাথে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার,
ডে লাইটে ফটোগ্রাফি বেশ ভালো, কালার ন্যাচারাল, ডিটেল স্ট্রং না তবে খারাপও না। ডাইনামিক রেঞ্জ আমাদের কাছে ডিসেন্ট মনে হলো, তবে এক্সপোজার কন্ট্রোলটা খুব সুন্দর ভাই। এই জিনিসটা নিয়ে আমার সব সময় প্যারা খাইতে হয় ফোন দিয়ে ছবি তোলার সময়। ঝামেলা হচ্ছে যে 10টার মধ্যে হয়তো 5টা ছবি ভালো আসবে আর 5টা আপনাকে ডিলিট করে দিতে হবে। প্রত্যেকটা শট আপনি ভালো পাবেন না, একটু স্টেবল হাতে ধরে আপনাকে ছবি তুলতে হবে। পোর্ট্রেট মোডের পারফরমেন্স কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো লাগে নাই, টু বি ভেরি অনেস্ট। সাবজেক্ট সেপারেট করতে গিয়ে কেমন জানি একটু অস্ট আউট করে ফেলে। লো লাইট বা ইনডোরের ছবিগুলোতে নয়েজ থাকে, সেটাই স্বাভাবিক। তবে এই ক্যামেরার পারফরমেন্স আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। সামনে মাত্র 8 মেগাপিক্সেলের সেলফি শুটার তারা দিয়েছে, এটা আসলে অনেক কম হয়ে যায়। 32 মেগাপিক্সেল তো দিবে ভাই, আজকাল তো সবাই দিচ্ছে। তবে হ্যাঁ, ছবির কোয়ালিটি খুব একটা খারাপ না আসলে। 8 মেগাপিক্সেল শুনিয়ে যতটা খারাপ আমি ভেবেছিলাম ততটা খারাপ না। স্কিন টোন যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করে, তবে একটু সফট করে ফেলে। বাই দ্য ওয়ে, ভিডিও করতে পারবেন 1080p রেজলিউশনে, সর্বোচ্চ 30 fps পর্যন্ত। স্টাবিলাইজেশন খুব একটা সুবিধার না, মানে কাজ চলে যাওয়ার মতো। তো ক্যামেরাতে এসে আমার কাছে মনে হয়েছে যে আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। যেমন ভাই, এখানে 60 fps এর কোনো শ্যুট করার ব্যবস্থা নাই, 4K তো বাদ, 2K তেও রেকর্ড করা যায় না। সো এই টুকটাক কিছু জিনিস যদি আরেকটু ইমপ্রুভ করতো রিয়েলমি, তাহলে আরেকটু ভালো হতো আর কি। আমার মনে হয় আরেকটা জায়গায় এই ফোনের ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, সেটা হচ্ছে স্পিকার। সিঙ্গেল ফায়ারিং স্পিকার এতে আছে। আজকাল কিন্তু এই বাজেটের ফোনে আমরা স্টেরিও স্পিকার দেখতে পাই। এই জিনিসটা আমার কাছে মিসিং লেগেছে। স্টেরিও স্পিকার দিলে মাল্টিমিডিয়া কনজামশনটা আরও অনেক উপভোগ্য হতো। তবে ভালো ব্যাপার হচ্ছে যে সিঙ্গেল ফায়ারিং স্পিকার হলেও যথেষ্ট লাউড এবং ক্লিয়ার আমার কাছে মনে হয়েছে আর কি। বাট জাস্ট একটু ওই জিনিসটা আপনি মিস করবেন। আমরা এই ফোনের সাথে সাউন্ডপিটস T3 Pro, মেলোবার্স প্রো, এই TWSগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এবং ওয়্যারলেস কানেক্টিভিটি নিয়ে তেমন কোনো ইস্যু আমাদের চোখে পড়ে নাই। এই ফোনটার আরেকটা ভালো দিক হচ্ছে এর বিশাল ব্যাটারি ক্যাপাসিটি, 7000 mAh। ভাই, জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এইটা সম্ভবত নতুন একটা স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে। মানে কোনো একটা সময় আমরা দেখতাম 4000, সেখান থেকে 5, 6 সাথে চলে আসছে ভাই। হ্যাঁ, এবং এই জিনিসটা কম দামি ফোনেও পাওয়া যাচ্ছে, ভালো একটা ব্যাপার। সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো এই কম্বোটা কিন্তু আপনাকে লম্বা সময় একটা ব্যাকআপ দেবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। একদিনে মনে হয় না এটা চার্জ আপনি শেষ করতে পারবেন। অলমোস্ট 8 ঘন্টার মতো এসওটি আপনি পাবেন, আমরা মোটামুটি ব্যবহার করে যেটা বুঝলাম আর কি। বাট নর্মাল ইউজার যদি আপনি হন, তাহলে 2 দিন ব্যাকআপ পাওয়া যেতে পারে এর কাছ থেকে। সেই সাথে এতে রিভার্স চার্জিং টেকনোলজি রয়েছে, মানে এই ফোন থেকে অন্য ফোনেও আপনি চার্জ দিতে পারবেন। একটা ব্যাপারে আমি অবশ্যই একটু হতাশ হয়েছি, মানে ব্লুটুথের একদম পুরাতন ভার্সন তারা ব্যবহার করেছে 5.1, যেইটা আই গেস এই 2025 সালে এসে আমরা দেখতে চাই না। 6 অলরেডি কিন্তু ফোন মার্কেটে আসা শুরু হয়ে গেছে। বাট ওভারঅল এর যে কল কোয়ালিটি, এর যে নেটওয়ার্ক রিসিপশন এবং 4G ডেটা স্টাবিলিটি যথেষ্ট ভালো আমাদের কাছে মনে হয়েছে। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু NFC আছে। মানে এই ফোনটা আপনি যদি কেনেন, দেখবেন যে কিছুদিনের মধ্যেই আমাদের তো বাস, তারপরে ট্রেন, সব কিছুতে NFC এনাবেলড সিস্টেম চালু হয়ে যাবে। তখন কিন্তু ফোন দিয়ে টোকা মেরেই আপনি পার হয়ে যেতে পারবেন। ভাইব্রেশন মোটরটা যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে। আর এর যে ফ্ল্যাশ লাইট, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, মানে ডিসেন্ট। আর AI ফিচারও আছে এই ফোনে, মানে ম্যাক্সিমামই কমন, যেগুলো খুব একটা দরকার হয় না আমাদের। তবে কিছু কিছু জিনিস আপনার কাজে লাগতে পারে, যেমন জেনি এডিটস, AI আউটডোর মোড এনহান্সমেন্ট, এখান থেকে স্ক্রিনের কালার টিউন করতে পারবেন, অডিও ব্যালেন্স করা যাবে, ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু সুবিধা এখানে পাবেন। সরি ভাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তবে খেয়াল করে দেখেন আমরা কিন্তু অনেক ডিটেলস দিচ্ছি, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই ফোনটা আবেগে আপনি কিনে ফেললেন রিয়েলমির ওই ভালো ভালো বিজ্ঞাপন দেখে, আপনার কি 12টা বাজবে নাকি লাভ হবে, সেটা যাতে আপনারা বুঝতে পারেন। কোনো কিছু কেনার আগে যদি এই জিনিসটা বোঝা যায় খারাপ কি, এই জন্যই আমরা একটু লম্বা ভিডিও বানালেও প্রচুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। এনিওয়ে, কনক্লুড তো করতেই হবে আর কি, ভিডিও তো সারা রাত চলবে না আর কি। ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে ভাই, এই ফোনটা হচ্ছে তাদের জন্য যাদের লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ দরকার, খুব দ্রুত ফোনের ব্যাটারি চার্জ করা দরকার, ডিসেন্ট ক্যামেরা, ইটস ওকে, এবং স্পেক নিয়ে খুব একটা মাথা ঘামান না, সেই সাথে অফিসিয়াল ফোন চান, তাদের জন্য এটা বেশ ভালো একটা অপশন হতে পারে। এই ফোনের ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো এবং হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে ইমপ্রুভমেন্ট আনা যেত। যেমন এই ফোনটার যে চিপসেট, এটা আর একটু বেটার দেওয়া যেতে পারতো। ধরেন স্ন্যাপড্রাগন 695 যদি দিত, অথবা ডায়মেনসিটি 6300, দুটোই কিন্তু 5G। আবার যদি 4G দিতেই হয়, যদি ইউনিসোসি T7300 দিত, ভাই আমি কোনো কথাই বলতাম না এখানে, মানে সেরা, টাকা দে তুই লয়ে যা, এই টাইপের ফোন হতো এটা তখন। ও আরও টুকটাক কিছু জিনিস আছে যেটা আমার কাছে মনে হয়েছে যে এই ফোনের একটু নেগেটিভ দিক, যেমন এটাতে স্টেরিও স্পিকার নাই। আরেকটা গ্যাঞ্জাম আছে ভাইয়া, সেটা হলো এই ফোনের সিম কার্ড স্লট হচ্ছে হাইব্রিড। তার মানে হচ্ছে ভাই, ধরেন আপনি একটা ফোন ব্যবহার করতেছেন, 2টা সিম কার্ড সাথে মেমোরি কার্ড, এই ফোনটা কিনলেন, হয় সিম কার্ড একটা ফালাই দিবেন,
অথবা মেমোরি কার্ড ফালাই দেবেন আর কি। এটা একটা যন্ত্রণা ভাই। ধরেন এর বেস ভেরিয়েন্টের মেমোরির ক্যাপাসিটি হচ্ছে 128 জিবি, হ্যাঁ। সো 128 জিবি ক্যাপাসিটির একটা ফোনে আমি মেমোরি কার্ড ইউজ করবো না? করবোই তো। আবার সিম কার্ড আমাকে কম্প্রোমাইজ করতে হবে সেজন্য। আমার মনে হয় রিয়েলমির এখানে উচিত ছিল একটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রাখা, তাহলে এই গ্যাঞ্জামটা থাকতো না। বাই দ্য ওয়ে, এই ফোনের কিন্তু অনেক ভালো ভালো দিকও রয়েছে। অফিসিয়াল ফোন হিসেবে রিয়েলমি সি সিরিজের এই অ্যাপ্রোচটাকে আমার কাছে বোল্ড লেগেছে এবং মনে হয়েছে যে তারা তাদের যে পুরাতন সি সিরিজের যে স্ট্র্যাটেজি ছিল ফোনের, মানে ডিসপ্লে দিবে এইচডি প্লাস, চিপসেট দিবে উল্টাপাল্টা ইউনিএসওসির বেশিরভাগ চিপসেট, সেই জায়গা থেকে কিন্তু রিয়েলমি মানে সরে এসেছে, যেটাকে আমরা ওয়েলকাম জানাই। এইরকমই তো চাই ভাই, অফিসিয়াল ফোনগুলো ভালো হলে আমরা আনঅফিসিয়াল ফোন কিনবো কেন, তাই না? ভাই দাও, এই ফোনের দাম মনে হয় আমি বলি নাই ভাই, ভুলে গেছি আসলে, কিছু মনে করেন না আর কি। হ্যাঁ, বেস ভেরিয়েন্ট হচ্ছে 6128, দাম হচ্ছে 20,999 টাকা। 1 টাকা জীবনেও ফেরত দেয় না কোম্পানি ভাই। আমিও ফোন কেনার সময় ভাই ওই যে 999 না, 1 টাকা দেয় না ভাই, সত্যি। 8128 হচ্ছে 22,999 টাকা, আর 8256 24,999 টাকা। আমার কাছে মনে হয়েছে যে এইটার দাম যদি আরেকটু পুশ করে আর কি কমানো যেত। ধরেন এইটার যে বেস ভেরিয়েন্ট 6128, এইটার দাম যদি কোনোভাবে 19-এর নিচে আর কি রাখা টাকা যাইতো আর কি, তাহলে ভাই মানে রিভিউর দরকার ছিল না ভাই, তখন আমরা এমনিই বলতাম যে রিভিউ দেখার দরকার নেই, এটা সেরা ফোন ভাই। এনিওয়ে, আপনার কাছে কেমন মনে হলো? আমাদের মতামত শুনলেন আপনারা এতক্ষণ। আপনার মতামত আপনার কাছ থেকে আমরা কমেন্ট সেকশনে জানতে চাই। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমরা সবই পড়ি, হ্যাঁ। অনেক সময় ব্যস্ততায় হয়তো রিপ্লাই দিতে পারি না, কিন্তু আপনাদের কমেন্টগুলো আমাদের অনেক অনুপ্রাণিত করে, আমাদের করা ভুলগুলো কিন্তু শুধরে নিতেও সাহায্য করে। সো প্লিজ কমেন্ট করেন, আর ভিডিওতে যদি লাইক দিতে পারেন সময় খরচ করে, ভালো হবে জিনিসটা আর কি। মানে আপনি ভিডিও যে দেখলেন এত কষ্ট করে, একটু প্রমাণ রাখতে হবে না, লাইক দিয়ে প্রমাণটা রেখে যান। ডিসলাইকও দিতে পারেন যদি ভালো না লাগে। কীভাবে আমাদের ভিডিও আরও ভালো করা যায় একটু পরামর্শ দিতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। আপাতত এই 3টা ফোন নিয়ে আমি ওয়াহিদ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।